1946 সালের 19 মার্চ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত তখনও শুকিয়ে যায়নি। প্যারিসের রাজপথে বইছে বসন্তের হাওয়া, কিন্তু ফরাসি আইনসভায় তখন বয়ে যাচ্ছিল এক ঐতিহাসিক পরিবর্তনের ঝড়। সেদিন একটি আইন পাশ হওয়ার মাধ্যমে কয়েকশো বছরের পুরনো 4টি ফরাসি উপনিবেশের ভাগ্য চিরতরে বদলে যায়। সেই তালিকায় ছিল দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলের একটি রহস্যময় ভূখণ্ড, ফরাসি গায়ানা। একদিকে যখন বিশ্বজুড়ে ঔপনিবেশিক শাসনের অবসানে একের পর এক দেশ স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত, ঠিক তখনই এই ভূখণ্ডটি বেছে নিয়েছিল এক বিচিত্র পথ। তারা স্বাধীনতা নয়, বরং সরাসরি ফ্রান্সের একটি বিভাগ বা ডিপার্টমেন্ট হওয়ার সিদ্ধান্ত নেয়, যার ফলে আজ আটলান্টিকের ওপারে দক্ষিণ আমেরিকার আমাজন বনের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই অঞ্চলটি কোনো স্বাধীন রাষ্ট্র নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের একটি অংশ, যেখানে মুদ্রা হিসেবে চলে ইউরো, আইন চলে প্যারিসের নির্দেশে, আর সীমানা ঘেরা ব্রাজিলের পাশে উঠছে ফ্রান্সের নীল সাদা লাল পতাকা। কিন্তু প্রশ্ন হলো, কেন? দক্ষিণ আমেরিকার অন্য সব দেশ যখন স্বাধীন, তখন কেন ফরাসি গায়ানা আজও ফ্রান্সের আঁচল ধরে আছে? কেনই বা ফরাসিরা এই দুর্গম জঙ্গল ঘেরা ভূমিকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে? ফরাসি গায়ানা কি কেবল একটি ভূখণ্ড, নাকি ফ্রান্সের জন্য এটি এক অমূল্য রত্ন? এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। আজ থেকে প্রায় 500 বছর আগে ইউরোপীয় নাবিকদের চোখে দক্ষিণ আমেরিকার এই উত্তর পূর্ব উপকূল পরিচিত ছিল ওয়াইল্ড কোস্ট অর্থাৎ বুনো উপকূল নামে। 1496 কিংবা 98 সালের দিকে যখন স্প্যানিশ অভিযাত্রীরা প্রথম এই কর্দমাক্ত উপকূলে পা রাখে, তখন সেখানে হাজার বছর ধরে রাজত্ব ছিল আরাওয়াক এবং কারিবদের মতো আদিবাসী উপজাতিদের। কিন্তু স্প্যানিশদের কাছে এই জলাভূমি আর ঘন জঙ্গল ঘেরা ভূমিটি খুব একটা আকর্ষণীয় মনে হয়নি। তাদের স্বপ্ন ছিল এল জোরাডো বা সোনার শহর খুঁজে বের করা। ফলে আদিবাসীদের সাথে কিছু ছোটখাটো সংঘর্ষ ছাড়া স্প্যানিশরা এই অঞ্চলে বড় কোনো ঘাঁটি গাড়ার আগ্রহ দেখায়নি। আসলে ফরাসি গায়ানার ট্র্যাজেডি শুরু হয় 1700 শতকের গোড়ার দিকে। 1604 সালে ফরাসি রাজা চতুর্থ হেনরির নির্দেশে একটি ছোট ফরাসি দল এখানে প্রথম বাণিজ্য তরী ভেড়ায়। কিন্তু প্রকৃতি যেন শুরু থেকেই ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। একদিকে আমাজন বনের গুমোট গরম, অন্যদিকে ম্যালেরিয়া আর হলুদ জ্বরের মতো প্রাণঘাতী ট্রপিক্যাল রোগ ব্যাধি। এই সবুজ নরকে বসতি গড়ার প্রথম কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয় অত্যন্ত করুণভাবে। 1624 এবং 1630 সালে ফরাসিরা পুনরায় চেষ্টা চালালেও পর্তুগিজদের তীব্র বাধার মুখে তাদের পিছু হটতে হয়। পর্তুগিজরা এই অঞ্চলে অন্যান্য উপনিবেশবাদীদের আগমনকে তাদের ট্রিটি অব টর্ডেসিলাস চুক্তির লঙ্ঘন হিসেবে দেখত। তবে ফরাসিরা ছিল নাছোড়বান্দা। 1643 সালে তারা আজকের রাজধানী কাইন শহরে গোড়াপত্তন করে। কিন্তু এই ভূখণ্ডের উপর নজর ছিল ডাচ এবং ব্রিটিশদেরও। 1654 সালে ডাচরা কাইন দখল করে নেয় এবং কয়েক বছর সেখানে রাজত্ব চালায়। মজার বিষয় হচ্ছে 1664 সালে ফরাসিরা আবারও কাইন পুনরুদ্ধার করে এবং পাকাপাকিভাবে ফরাসি শাসনের সূচনা করে। কিন্তু 1666 সালের ট্রিটি অব ব্রেডার মাধ্যমে এক দীর্ঘ রশি টানাটানির পর ডাচরা আজকের সুরিনামকে তাদের নিয়ন্ত্রণে রাখে এবং ফ্রান্সের হাতে ছেড়ে দেয় আজকের এই ফরাসি গায়ানা। কিন্তু গায়ানার ইতিহাসে সবচেয়ে বড় এবং মর্মান্তিক অধ্যায়টি লেখা হয় 1763 সালে। ফরাসি রাজা 1500 লুই তখন এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। উত্তর আমেরিকায় ব্রিটিশদের কাছে একের পর এক উপনিবেশ হারানোর পর তিনি চেয়েছিলেন গায়ানাকে একটি আদর্শ ফরাসি কলোনি হিসেবে গড়ে তুলতে। চটকদার প্রচারণার মাধ্যমে হাজার হাজার ফরাসিকে প্রলুব্ধ করা হয়। বলা হয়েছিল এটি এক সোনার দেশ, যেখানে কেবল সুখ আর সম্পদ। প্রায় 12,000 সাধারণ ফরাসি নাগরিক ঘরবাড়ি ছেড়ে এই অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল। কিন্তু গায়ানায় পৌঁছানোর পর তাদের জন্য অপেক্ষা করছিল এক বীভৎস বাস্তবতা। কোনো অবকাঠামো নেই, ঘরবাড়ি নেই, আছে কেবল বিষাক্ত জঙ্গল আর মরণ ব্যাধি। মাত্র 1.5 বছরের মাথায় সেই 12,000 মানুষের মধ্যে 10,000ই মারা যায়। যারা বেঁচে ছিল তারা সমুদ্রের মাঝখানে 3টি ক্ষুদ্র দ্বীপে আশ্রয় নেয়, যাদের নাম দেওয়া হয়েছিল আইলস ডি সালুট বা মুক্তির দ্বীপ। এই করুণ বিপর্যয়ের পর ফ্রান্স বুঝতে পেরেছিল সাধারণ বসতি স্থাপন করে এই দুর্গম ভূমি জয় করা সম্ভব নয়। ফরাসি গায়ানার ইতিহাসের শেষ বড় মোড় আসে নেপোলিয়নিক যুদ্ধের সময়। 1809 সালে একটি অ্যাংলো পর্তুগিজ নৌবহর কায়েন আক্রমণ করে। ফরাসি গভর্নর ভিক্টর হিউজেসকে পরাজিত করে এটি তুলে দেয়া হয় পর্তুগিজদের হাতে। টানা কয়েক বছর পর্তুগিজরা এখানে শাসন চালালেও 1814 সালের ট্রিটি অব প্যারিস চুক্তির মাধ্যমে ফরাসিরা আবারও তাদের দাবি ফিরে পায়। অবশেষে
1817 সালে পর্তুগিজরা পুরোপুরি এই অঞ্চল ত্যাগ করলে এটি আবারও ফ্রান্সের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। বলে বাহুল্য, এই 100 বছরের রক্তক্ষয়ী সংঘাত, হাত বদল আর লাশের পাহাড় পেরিয়ে ফরাসি গায়ানা কোনোদিন একটি শক্তিশালী স্থানীয় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারেনি। আর বিজাতীয় শক্তির দাপটে স্বাধীনতার চিন্তাও ছিল আকাশকুসুম। এভাবে এককালের সবুজ নরক হিসেবে পরিচিত এই ভূখণ্ডটি ফ্রান্সের জন্য হয়ে ওঠে এক অপরিহার্য কৌশলগত ঘাঁটি। ফরাসি গায়ানার আধুনিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার এবং বীভৎস অধ্যায়টি শুরু হয় 1852 সালে। ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন যখন ক্ষমতায় বসেন, তখন ফ্রান্সের জেলখানাগুলো অপরাধীদের ভিড়ে উপচে পড়ছিল। ঠিক সেই সময়ে তিনি এক অদ্ভুত এবং নিষ্ঠুর পরিকল্পনা গ্রহণ করেন। তিনি চাইলেন এমন একটি জায়গা যেখানে অপরাধীদের পাঠালে তারা কেবল সমাজ থেকে বিচ্ছিন্ন হবে না, বরং তাদের হাড়ভাঙা খাঁচুনি দিয়ে ফ্রান্সের একটি দুর্গম উপনিবেশও গড়ে তোলা যাবে। আর এই কাজের জন্য তার চোখ পড়েছিল দক্ষিণ আমেরিকার সেই গহীন জঙ্গল ঘেরা ভূখণ্ড ফরাসি গায়ানা। 1852 সালের মার্চ মাসে যখন প্রথম কয়েদিবাহী জাহাজটি গায়ানার উপকূলে এসে পৌঁছায়, তখন থেকেই ভূখণ্ডটি পরিচিত হতে শুরু করে সবুজ নরক হিসেবে। ফরাসিরা একে বলতো বাগনে। মূলত 3টি জায়গায় এই বন্দিশালাগুলো ছড়িয়েছিল: মূল ভূখণ্ডের সেন্ট লরেন্ট দু মারোনি এবং সমুদ্রের মাঝখানে অবস্থিত 3টি ক্ষুদ্র দ্বীপ, যা একত্রে আইলস ডি সালুট বা মুক্তির দ্বীপ নামে পরিচিত ছিল। তবে ইতিহাসের সবচেয়ে কুখ্যাত কারাগারটি ছিল আইল দু ডায়াবল বা শয়তানের দ্বীপ। ফরাসিরা এই কারাগারকে বলতো লা গিলোটিন সেট বা শুল্ক গিলোটিন। এর কারণ ছিল অত্যন্ত ভয়াবহ। এখানে বন্দীদের সরাসরি শিরচ্ছেদ করা হতো না ঠিকই, কিন্তু এখানকার পরিবেশ, ম্যালেরিয়া, হলুদ জ্বর এবং প্রহরীদের নৃশংসতা গিলোটিনের চেয়েও দ্রুত মানুষের প্রাণ কেড়ে নিত। পরিসংখ্যান বলছে এখানে পাঠানো প্রায় 70,000 বন্দির মধ্যে প্রতি 4 জনের 3 জনই কোনোদিন ফ্রান্সে ফিরে যেতে পারেনি। যারা পালানোর চেষ্টা করত তাদের জন্য চারপাশ ঘিরে থাকত হাঙর ভর্তি গভীর সমুদ্র আর দুর্ভেদ্য জঙ্গল। এই কারাগারের ইতিহাসে সবচেয়ে আলোচিত নাম হল ক্যাপ্টেন আলফ্রেড ড্রেফাস। 1895 সালে এক বিতর্কিত সামরিক বিচারে দেশদ্রোহিতার দায়ে তাকে শয়তানের দ্বীপে নির্বাসন দেয়া হয়। ড্রেফাসকে সম্পূর্ণ একাকী একটি পাথুরে কুঠুরিতে আটকে রাখা হয়েছিল, যেখানে কারো সাথে কথা বলার অনুমতি ছিল না। দীর্ঘ 4 বছর তিনি এই নরককুণ্ডে টিকেছিলেন। পরবর্তীতে ড্রেফাস নির্দোষ প্রমাণিত হলে বিশ্বজুড়ে ফরাসি গায়ানার এই অমানবিক জেল ব্যবস্থার বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় ওঠে। কিন্তু তাতেও ফ্রান্সের টনক নড়েনি, বরং তারা এই জেলখানাকে আরও বিস্তৃত করতে থাকে। ফরাসি গায়ানাকে কেন এখনও ফ্রান্সের অংশ হিসেবে থাকতে হচ্ছে, তার একটি বড় কারণ লুকিয়ে আছে জুবলেস নামক একটি অদ্ভুত আইনে। এই আইন অনুযায়ী কোনো কয়েদি যদি 8 বছরের নিচে সাজা পেত, তবে সাজা শেষে তাকে সমপরিমাণ সময় গায়ানাতেই বাধ্যতামূলকভাবে বসবাস করতে হতো। আর যদি সাজা 8 বছরের বেশি হতো, তবে তাকে সারা জীবনের জন্য গায়ানাতেই নির্বাসিত থাকতে হতো। এর মূল উদ্দেশ্য ছিল গায়ানার জনবসতি বাড়ানো। কিন্তু অধিকাংশ কয়েদি মুক্ত হওয়ার পর চরম দারিদ্র্য আর অসুস্থতায় ধুকে ধুকে মারা যেত। তারা না পারত নিজেদের দেশে ফিরতে, না পারত সেখানে মাথা তুলে দাঁড়াতে। 1938 সালে অরি শারিয়ের নামক এক বন্দী এই কারাগার থেকে অলৌকিকভাবে পালিয়ে যেতে সক্ষম হন, যাকে বিশ্ববাসী চেনে প্যাপিলন নামে। তার লেখা বই এবং পরবর্তীকালে নির্মিত চলচ্চিত্রগুলো এই কারাগারের ভেতরের হাড়হিম করা নিষ্ঠুরতা পৃথিবীর সামনে উন্মোচিত করে দেয়। 1938 সালে নতুন বন্দী পাঠানো বন্ধ হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে এই কারাগারগুলো পুরোপুরি বন্ধ হতে 1953 সাল পর্যন্ত সময় লেগেছিল। আসলে এই পিনাল কলোনির দীর্ঘ 100 বছরের ইতিহাস ফরাসি গায়ানার সামাজিক কাঠামোকে পঙ্গু করে দিয়েছিল। অন্যান্য দেশে যেখানে বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, গায়ানায় তখন শিক্ষিত সমাজের পরিবর্তে ছিল কেবল কয়েদি আর নির্বাসিত মানুষের ভিড়। এই দীর্ঘস্থায়ী ভীতি এবং পরনির্ভরশীলতাই গায়ানীয়দের মনে এক ধরনের স্টকহোম সিন্ড্রোম তৈরি করেছিল, যার ফলে তারা পরবর্তীতে স্বাধীনতার চেয়ে ফ্রান্সের অধীনে থাকাকেই বেশি নিরাপদ মনে করতে শুরু করে। বলাই বাহুল্য, একসময়ের এই নরক আজ পর্যটকদের জন্য দর্শনীয় স্থান হলেও এর মাটির নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস আর হাহাকার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা পৃথিবী তখন এক
বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। আটলান্টিক চার্টার থেকে শুরু করে জাতিসংঘের আত্মপ্রকাশ, সবখানে ধ্বনিত হচ্ছিল আত্মনিয়ন্ত্রণের অধিকার। এশিয়া থেকে আফ্রিকা, ব্রিটিশ এবং ফরাসি উপনিবেশগুলো তখন স্বাধীনতার স্বপ্নে বিভোর। ঠিক সেই সময়ে 1946 সালের 19 মার্চ ফরাসি পার্লামেন্টে পাশ হয় একটি আইন, যা ফরাসি গায়ানার ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। আইনটি ছিল ল অব ডিপার্টমেন্টালাইজেশন। ফরাসি গায়ানা পরিণত হয় ফ্রান্সের একটি বিভাগে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন বিশ্বজুড়ে ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল ভাঙার হিড়িক পড়েছিল, তখন ফরাসি গায়ানা কেন উল্টো পথে হাঁটল? তারা কেন পূর্ণ স্বাধীনতার পরিবর্তে ফ্রান্সের একটি প্রশাসনিক বিভাগ বা ডিপার্টমেন্ট হওয়ার প্রস্তাবকে সাদরে গ্রহণ করল? এই জটিল রাজনৈতিক মারপ্যাচ বুঝতে হলে আমাদের নজর দিতে হবে তৎকালীন গায়ানীয় রাজনীতির প্রধান কারিগরদের উপর। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নামটি হল এইমে সেজায়ার। যদিও তিনি মার্তিনিক দ্বীপের প্রতিনিধি ছিলেন, তবে তার নেগ্রিচুর দর্শন সমগ্র ফরাসি ক্যারিবিয়ান এবং গায়ানার মানুষের মনে এক গভীর প্রভাব ফেলেছিল। সেজায়ার এবং গায়ানার তৎকালীন প্রভাবশালী নেতা গ্যাস্টন মনারভেল এক অদ্ভুত কিন্তু বাস্তবসম্মত যুক্তি দাঁড় করিয়েছিলেন। তারা দেখেছিলেন, গত 300 বছর ধরে ফ্রান্স এই অঞ্চলকে কেবল শোষণ করেছে, কিন্তু বিনিময়ে কোনো পরিকাঠামো বা নাগরিক অধিকার দেয়নি। সেজায়ার যুক্তি দিয়েছিলেন যে এই মুহূর্তে স্বাধীনতা মানেই হবে গরিবের স্বাধীনতা। তিনি আশঙ্কা করেছিলেন, ফ্রান্সের ছত্রছায়া না থাকলে ফরাসি গায়ানা হয়তো প্রতিবেশী শক্তিশালী রাষ্ট্র ব্রাজিলের কাছে সার্বভৌমত্ব হারাবে অথবা চরম দারিদ্র্য ও অস্থিতিশীলতার মুখে পড়বে। তাই তিনি স্বাধীনতার চেয়ে সাম্য বা সমানাধিকারকে বেশি গুরুত্ব দিলেন। তাদের মূল দাবি ছিল, ফরাসি গায়ানাকে ফ্রান্সের উপনিবেশ হিসেবে রাখা চলবে না, বরং একে ফ্রান্সের মূল ভূখণ্ডের যে কোনো শহর যেমন প্যারিস বা লিওর সমান মর্যাদা দিতে হবে। অর্থাৎ গায়ানার একজন নাগরিক যেন ঠিক সেই সব সুযোগ সুবিধা, সামাজিক সুরক্ষা এবং আইনি অধিকার পায় যা একজন ফরাসি নাগরিক ভোগ করে। 1946 সালের সেই আইনের মাধ্যমে ফরাসি গায়ানা রাতারাতি একটি উপনিবেশ থেকে ফ্রান্সের একটি ওভারসিজ ডিপার্টমেন্টে পরিণত হয়। এর ফলে প্রশাসনিকভাবে এক বিশাল পরিবর্তন আসে। গায়ানীয়রা ফরাসি নাগরিকত্ব পায় এবং ফরাসি পার্লামেন্টে তাদের নিজস্ব প্রতিনিধি পাঠানোর অধিকারও লাভ করে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিচার ব্যবস্থাও ঢেলে সাজানো হয় ফরাসি মানদণ্ড অনুযায়ী। তবে এই আত্মীকরণ বা অ্যাসিমিলেশন প্রক্রিয়ার পেছনে একটি সূক্ষ্ম মনস্তাত্ত্বিক কারণও কাজ করছিল। গায়ানার জনসংখ্যার একটি বড় অংশ ছিল ক্রোল বা মিশ্র জাতির মানুষ, যারা সাংস্কৃতিকভাবে নিজেদের ফ্রান্সের কাছাকাছি মনে করত। তারা মনে করত ফরাসি নাগরিক পরিচয় তাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে এক বিশাল মর্যাদা এনে দেবে। আদতে এটি ছিল এক ধরনের ডিকলোনাইজেশন বাই অ্যাসিমিলেশন, অর্থাৎ তারা লড়াই করে আলাদা দেশ গড়ার চেয়ে বরং শোষকের সাথেই সমান অংশীদার হওয়ার কৌশল বেছে নিয়েছিল। বলাই বাহুল্য, এই সিদ্ধান্তটি গায়ানার ভবিষ্যৎকে চিরতরে বদলে দেয়। অন্যান্য প্রতিবেশী দেশগুলো যখন স্বাধীনতার পর গৃহযুদ্ধ, কু আর অর্থনৈতিক মন্দায় জর্জরিত হচ্ছিল, ফরাসি গায়ানা তখন প্যারিস থেকে আসা বিপুল পরিমাণ ভর্তুকি আর সরকারি অনুদানের উপর ভর করে এক কৃত্রিম কিন্তু উন্নত জীবনযাত্রার স্বাদ পাচ্ছিল। কিন্তু এই উন্নয়নের আড়ালে তারা কি তাদের নিজস্ব সত্তা হারিয়ে ফেলেছিল, নাকি এই সোনালী শেকল তাদের মুক্তির পথকে চিরতরে রুদ্ধ করে দিয়েছিল? এই দ্বিমুখী রাজনৈতিক বাস্তবতা আজও ফরাসি গায়ানার ইতিহাসের এক রহস্যময় অধ্যায় হয়ে আছে। 1960-এর দশক, স্নায়ুযুদ্ধের উত্তাপে তখন মহাকাশ জয়ের নেশায় মত্ত আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন। ঠিক সেই সময়ে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট চার্লস দ্য গল এক উচ্চাভিলাষী স্বপ্ন দেখলেন, ফ্রান্সকেও হতে হবে একটি স্বাধীন মহাকাশ শক্তি। কিন্তু ফ্রান্সের সামনে তখন এক বিশাল সংকট। আলজেরিয়ার সাথে স্বাধীনতা যুদ্ধের পর 1962 সালের এভিয়ান চুক্তি অনুযায়ী ফ্রান্সকে তাদের আলজেরীয় মহাকাশ ঘাঁটি হামাগুইর ছেড়ে দিতে হয়। নিজের দেশের মাটিতে রকেট উৎক্ষেপণের জন্য উপযুক্ত জায়গা না থাকায় ফ্রান্স মরিয়া হয়ে এক নতুন ভূখণ্ডের খোঁজ শুরু করে। আর ঠিক তখনই তাদের নজরে পড়ে দক্ষিণ আমেরিকার গহীন অরণ্যে ঘেরা সেই পুরনো উপনিবেশ ফরাসি গায়ানা। কিন্তু কেন ফরাসি গায়ানা? কেন হাজার হাজার মাইল দূরে আমাজন বনের প্রান্তে এই দুর্গম কুরু শহরকে বেছে নেওয়া হলো? কুরু শহরটি নিরক্ষরেখা থেকে মাত্র 5 ডিগ্রি উত্তরে অবস্থিত। মহাকাশ বিজ্ঞানের ভাষায় নিরক্ষরেখার যত কাছে কোনো উৎক্ষেপণ কেন্দ্র থাকবে, রকেট পাঠাতে তত কম জ্বালানি খরচ হবে। পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই নিরক্ষরেখায় এই ঘূর্ণন গতি সবচেয়ে বেশি, ঘন্টায় প্রায় 1670 কিলোমিটার। এখান থেকে রকেট উৎক্ষেপণ করলে পৃথিবী নিজেই রকেটকে একটি বাড়তি ধাক্কা বা স্লিং শট দেয়। ফলে আমেরিকার ফ্লোরিডা
বা রাশিয়ার কাজাখস্তানের তুলনায় কুরু থেকে রকেট পাঠাতে প্রায় 15 থেকে 20% কম জ্বালানি লাগে। বলাই বাহুল্য, বাণিজ্যিক মহাকাশ যাত্রা এই সাশ্রয় মানে কোটি কোটি ডলারের মুনাফা। এদিকে রকেট উৎক্ষেপণ মানেই এক বিশাল ঝুঁকি। কোনো কারণে উৎক্ষেপণ ব্যর্থ হলে রকেটের ধ্বংসাবশেষ যেন লোকালয়ে না পড়ে তা নিশ্চিত করা জরুরি। কুরুর ভৌগোলিক অবস্থান এখানেও অনন্য। এর উত্তর এবং পূর্ব দুই দিকে রয়েছে সুবিশাল আটলান্টিক মহাসাগর। কোনো দুর্ঘটনা ঘটলে রকেট সরাসরি জনমানবহীন সাগরে আছড়ে পড়বে। এছাড়া ফরাসি গায়ানা এমন একটি অঞ্চল যেখানে বড় ধরনের কোনো ভূমিকম্প নেই কোনো শক্তিশালী হারিকেন বা টাইফুনের প্রকোপ। অর্থাৎ বছরের প্রায় প্রতিটি দিনই এখানে রকেট উৎক্ষেপণের জন্য উপযুক্ত আবহাওয়া পাওয়া যায়। 1968 সালে কুরুর এই গুয়ানা স্পেস সেন্টার যাত্রা শুরু করার পর থেকে এটি কেবল ফ্রান্সের নয়, বরং ইউরোপীয় মহাকাশ সংস্থা বা ইএস এর প্রধান ঘাঁটি হয়ে ওঠে। আজ বিশ্বের অন্যতম শক্তিশালী অ্যারিয়ান রকেটগুলো এখান থেকেই মহাকাশে পাড়ি জমায়। এমনকি নাসার জেমস ওয়েব টেলিস্কোপের মতো ঐতিহাসিক মিশনও সফল করতে বেছে নেওয়া হয়েছিল এই কুরুকেই। কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব আরও গভীর। ফ্রান্স খুব ভালোভাবে জানে যে বর্তমান যুগে যে দেশের হাতে মহাকাশ প্রযুক্তির নিয়ন্ত্রণ নেই সে দেশ কখনোই পরাশক্তি হতে পারবে না। ফরাসি গায়ানা ফ্রান্সকে সেই সার্বভৌমত্ব দিয়েছে। গায়ানা আছে বলেই ফ্রান্সকে তাদের স্যাটেলাইট বা সামরিক কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য আমেরিকা বা রাশিয়ার উপর নির্ভর করতে হয় না। কৌশলগতভাবে এটি ফ্রান্সের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এই ঘাঁটি পাহারা দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে ফ্রান্সের এলিট বাহিনী ফরাসি ফরেন লিজিয়নের তৃতীয় পদাতিক রেজিমেন্ট। র্যাডার, যুদ্ধবিমান আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কুরুকে বানানো হয়েছে এক দুর্ভেদ্য দুর্গ। আশ্চর্যের বিষয় হল, যেখানে কয়েকশো কোটি ডলারের রকেট মহাকাশে যাচ্ছে তার ঠিক কয়েক কিলোমিটার দূরেই হয়তো আদিবাসী মানুষেরা তাদের পুরনো পদ্ধতিতে জীবনযাপন করছে। কুরু স্পেস সেন্টার গায়ানার মোট জিডিপির প্রায় 15% যোগান দেয় এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। গায়ানীয়রা খুব ভালোভাবে বোঝে, যদি তারা ফ্রান্স থেকে আলাদা হয়ে যায় তবে এই স্পেস সেন্টারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। আর স্পেস সেন্টার মানেই প্যারিস থেকে আসা অর্থের নহর। আসলে কুরু স্পেস সেন্টারই হল সেই সুতো যা দিয়ে ফ্রান্স আজও ফরাসি গায়ানাকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। ফ্রান্সের জন্য এটি কেবল এক টুকরো জমি নয়, এটি তাদের বিশ্বজয়ের স্বপ্ন আর জাতীয় গৌরবের প্রতীক। ফরাসি গায়ানার পশ্চিমে সুরিনাম এবং দক্ষিণে বিশাল রাষ্ট্র ব্রাজিল। উভয় দেশই দীর্ঘ লড়াইয়ের পর ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু এই দুই প্রতিবেশী দেশের মাঝে স্যান্ডউইচের মতো চেপে থাকা ফরাসি গায়ানা আজও প্যারিসের শাসনাধীন। প্রশ্ন জায়গা স্বাভাবিক, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে জাতীয়তাবাদ আর সার্বভৌমত্ব প্রতিটি জাতির পরম আরাধ্য, সেখানে গায়ানীয়রা কেন স্বাধীনতার স্বাদ নিতে বিমুখ? কেন তারা আজও ল্যাটিন আমেরিকার বিপ্লবী চেতনার বদলে ইউরোপীয় আভিজাত্যকেই আঁকড়ে ধরে আছে? ফরাসি গায়ানার অর্থনীতি কোনো স্বনির্ভর ভিত্তির উপর দাঁড়িয়ে নেই, বরং এটি সম্পূর্ণভাবে ফ্রান্সের মূল ভূখণ্ড থেকে আসা বিপুল পরিমাণ ভর্তুকির উপর নির্ভরশীল। এখানকার সরকারি চাকরিজীবী থেকে শুরু করে বেকার ভাতার সুবিধাভোগী সবার পকেটে শেষ পর্যন্ত আসে ফরাসি ইউরো। ফরাসি গায়ানার মাথাপিছু আয় প্রায় 16,000 থেকে 18,000 ডলার, যা দক্ষিণ আমেরিকার গড় আয়ের তুলনায় অনেক বেশি। পার্শ্ববর্তী দেশ সুরিনাম বা ব্রাজিলের আমাজন অঞ্চলের মানুষ যেখানে দারিদ্র্যের সাথে লড়াই করছে, সেখানে গায়ানীয়রা ফরাসি সরকারের সামাজিক সুরক্ষা বলয়ের কারণে এক ধরনের কৃত্রিম সচ্ছলতা উপভোগ করে। তারা খুব ভালো করে জানে, স্বাধীনতা পাওয়ার পরের দিনই যদি প্যারিস থেকে আসা এই অর্থের প্রবাহ বন্ধ হয়ে যায় তবে পুরো অঞ্চলটি কয়েক সপ্তাহের মধ্যে অর্থনৈতিক ধসের মুখে পড়বে। আর এই নিরাপত্তাহীনতার ভয় তাদের স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা। গায়ানীয়দের এই মনস্তত্ত্বের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় 2010 সালের 10 জানুয়ারি। ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি তখন গায়ানায় একটি গণভোটের আয়োজন করেন। প্রস্তাব ছিল ফরাসি গায়ানাকে কি অধিকতর স্বায়ত্তশাসন দেওয়া হবে, অর্থাৎ তারা কি নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে আরও বেশি ক্ষমতা ভোগ করতে চায়। আশ্চর্যজনকভাবে প্রায় 70% মানুষ এই স্বায়ত্তশাসনের প্রস্তাবও প্রত্যাখ্যান করে দেয়। তাদের যুক্তি ছিল অত্যন্ত স্পষ্ট। স্বায়ত্তশাসন মানেই হল ধীরে ধীরে ফ্রান্সের দায়িত্ব থেকে দূরে সরে যাওয়া। তারা ভয় পেয়েছিল যে স্বায়ত্তশাসন পেলে হয়তো একদিন ফ্রান্স তাদের থেকে হাত ধুয়ে ফেলবে এবং তখন তাদের সুরিনামের মতো চরম মুদ্রাস্ফীতি আর রাজনৈতিক অস্থিরতার মুখে পড়তে হবে। অর্থাৎ তারা স্বাধীনতার চেয়ে ফ্রান্সের অধীনতাকেই বেশি নিরাপদ মনে করে। এদিকে 2017 সালে ফরাসি গায়ানায় ঘটে যায় এক বিশাল গণবিক্ষোভ। কুরু স্পেস সেন্টার সহ পুরো অঞ্চলটি অচল করে দেয় বিক্ষোভকারীরা।
কিন্তু মজার বিষয় হলো সেই বিক্ষোভটি কিন্তু স্বাধীনতার জন্য ছিল না। তাদের দাবি ছিল প্যারিস কেন গায়ানার শিক্ষা, স্বাস্থ্য আর নিরাপত্তার দিকে আরও বেশি নজর দিচ্ছে না। তারা অভিযোগ করেছিল যে মূল ফ্রান্সের তুলনায় গায়ানায় বেকারত্ব বেশি এবং অপরাধের হার উদ্বেগজনক। অর্থাৎ তাদের আন্দোলন ছিল ফ্রান্সের কাছ থেকে আরও বেশি সুযোগ সুবিধা আর বিনিয়োগ আদায়ের জন্য। ফরাসি গায়ানার বাসিন্দারা কেবল ফরাসি নাগরিক নন, তারা জন্মগতভাবে ইউরোপীয় ইউনিয়নেরও নাগরিক। দক্ষিণ আমেরিকার গহীন অরণ্যে বসেও তারা লিসবন থেকে বার্লিন পর্যন্ত অবাধে যাতায়াত এবং কাজ করার আইনি অধিকার রাখেন। তাদের পাসপোর্টের যে শক্তি তা পার্শ্ববর্তী ব্রাজিল বা সুরিনামের নাগরিকদের কাছে এক অলীক স্বপ্ন। এছাড়া গায়ানীয়রা যে মানের চিকিৎসা সেবা এবং শিক্ষা সেবা পায় তা পুরো ল্যাটিন আমেরিকার মধ্যে অন্যতম সেরা। এই সুযোগ সুবিধাগুলো ছেড়ে দেয়া তাদের কাছে এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে হয়। ল্যাটিন আমেরিকার ইতিহাস মানে হল বারবার সামরিক অভ্যুত্থান, ড্রাগ কার্টেলের আধিপত্য আর রাজনৈতিক অস্থিরতা। ফরাসি গায়ানায় যখনই স্বাধীনতার কথা ওঠে তখনই সাধারণ মানুষের চোখের সামনে ভেসে ওঠে সুরিনামের গৃহযুদ্ধ বা ভেনিজুয়েলার বর্তমান অর্থনৈতিক বিপর্যয়। ফ্রান্সের অংশ হিসেবে থাকায় তারা অন্তত একটি গণতান্ত্রিক এবং স্থিতিশীল আইনি কাঠামোর মধ্যে রয়েছে, আর এই স্থিতিশীলতাই তাদের কাছে স্বাধীনতার চেয়েও দামি। ফরাসি গায়ানার বর্তমান পরিস্থিতিকে অনেকেই সোনালী শেকল বলে অভিহিত করেন। একদিকে তারা ফ্রান্সের অংশ হিসেবে উন্নত সুযোগ সুবিধা পাচ্ছে, অন্যদিকে মূল ফ্রান্স থেকে হাজার হাজার মাইল দূরে থেকে তারা এক ধরনের সাংস্কৃতিক বিচ্ছিন্নতা বোধ করছে। মাঝে মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি বা বেকারত্ব নিয়ে সেখানে বড় ধরনের আন্দোলন হলেও শেষ পর্যন্ত তারা ফ্রান্সের পতাকার নিচে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। রহস্যময় আমাজন বন আর অত্যাধুনিক মহাকাশ বিজ্ঞানের এই বিচিত্র মিলনমেলা ফরাসি গায়ানাকে বিশ্বের মানচিত্রে এক অনন্য স্থান দিয়েছে। রাজনৈতিক আর ভৌগোলিক মারপ্যাচ কতদিন টেকে থাকবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে আপাতত ফরাসি গায়ানা তার ললাটে ফরাসি ত্রিবর্ণ পতাকার তিলক নিয়ে আটলান্টিকের পাড়েই দাঁড়িয়ে থাকছে।